হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএলএড পার্ট 1 সেশন 2024-26। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26-এর ম্যাথামেটিক্স বা সিপিএস 3 নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গাণিতিক জ্ঞানের পরিপ্রেক্ষিত এই অধ্যায়টিকে নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের 10টি প্রশ্ন আলোচনা করব। ইতিমধ্যে আমরা তোমাদের বেঙ্গলি, ম্যাথ, চাইল্ড স্টাডিজ, ইভিএস প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের 10টি করে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আলোচনা করে ফেলেছি। সেই ক্লাসগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটি আমাদের ম্যাথসের 2 নম্বর। প্রথম প্রশ্ন রয়েছে, গণিতে দুটি ব্যবহৃত লক্ষ্য লিখুন। গণিত আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিনভাবে জড়িত। জীবনের বিভিন্ন কাজ গণিত একান্তভাবে প্রয়োজনীয়। ফলে গণিতের ব্যবহারিক মূল্য অপরিসীম। গণিতের দুটি ব্যবহারিক লক্ষ্য বলা যেতে পারে: 1, আধুনিক বৃত্তিক্ষেত্রে যেটুকু মৌলিক জ্ঞানের প্রয়োজন হয় তা শিক্ষার্থীকে দিতে হবে। 2, জ্ঞান অর্জন অপেক্ষায় অর্জিত জ্ঞানকে বাস্তবে বা নিজের প্রয়োজনে কাজে লাগাতে শেখাতে হবে। বক্তব্য হচ্ছে যে আমাদের প্রত্যেকদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া অবধি আমরা যা কিছু আমাদের আশেপাশে ব্যবহার করি তার সব কিছুতেই গণিতের ব্যবহার রয়েছে। যেমন সকালে উঠে ঘড়ি দেখা, তারপরে আমাদের প্রত্যেক দিনের বাজার দোকান করা ইত্যাদি সব কিছুর মধ্যে। তাই বিভিন্ন আধুনিক বৃত্তির ক্ষেত্রে যেটুকু গণিতের প্রয়োজন সেটুকু আমাদের শিক্ষার্থীকে জানাতে হবে। সেই সাথে জ্ঞানের অপেক্ষায় সেই বিষয়কে বা জ্ঞানকে যাতে নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারে সেটি আমাদের দেখতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গণিতের শৃঙ্খলামূলক বা উদ্দেশ্যমূলক লক্ষ্য বলতে কী বোঝায়? গণিতের শৃঙ্খলামূলক লক্ষ্যে প্রধান দিক হলো শিক্ষার্থীকে সঠিকভাবে চিন্তা করার অভ্যাস করে তোলা। শিশু যে সমস্ত বিশেষ ক্ষমতা ও প্রবণতাগুলিকে নিয়ে জন্মগ্রহণ করে সেগুলিকে উন্নত, সঠিক ও সমাজ নির্দেশিত পথে পরিচালিত শৃঙ্খলামূলক উদ্দেশ্যের মূল লক্ষ্য। এর ফলে শিক্ষার্থীর মন শৃঙ্খলাবদ্ধ হয়, যুক্তিশীল এবং বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ পরিস্থিতিতে শিক্ষণের সমস্ত কিছু উপলব্ধি করার ক্ষমতা, নানাবিধ ঘটনার মধ্যে থেকে প্রকৃতিগত সত্য নিরূপণ করা, জীবনকে বাস্তবে সুপ্রতিষ্ঠিত করতে হলে এই রূপ ক্ষমতা লাভ করা আবশ্যক। যে কোনো বৃত্তিতে সফল হতে গেলে এই ক্ষমতা থাকা প্রয়োজন। যদি আমাদের মধ্যে নিয়মানুবর্তিতা না থাকে, আমরা যদি কোনো বিষয়কে সঠিকভাবে নিয়ম অনুযায়ী না করতে পারি, ডিসিপ্লিন ম্যানার না থাকে, তাহলে আমরা সে কাজটি করতেই পারবো না। গণিত আমাদের শৃঙ্খলা শেখায়, এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, গণিতের সৃজনমূলক বা পুনরুৎপাদনমূলক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তি জীবনের সক্রিয়তার মূলে আছে শিশুর শারীরিক, মানসিক, প্রক্ষোভিক, নৈতিক ও আধ্যাত্মিক চাহিদা পূরণের। এই চাহিদাগুলি পূরণ করতে মানুষ যখন সক্রিয় হয়ে ওঠে তখন তাদের সামনে নানা রকমের বাধা বা সমস্যার সম্মুখীন হয়। মানুষ তার পূর্ব অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করে ওই সব বাধা দূর করে সমস্যার সমাধান করে। পূর্ব অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতি করার ক্ষমতাকে আমরা বলি সৃজন শক্তি বা সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা। সক্রিয়তা দ্বারা শিশু বা শিক্ষার্থী ধীরে ধীরে সর্বাঙ্গীন বিকাশ সাধন করে এবং পরবর্তীকালে সে যখন বড় হয় তখন ওই মানসিকতা তাকে সমাজে প্রতিষ্ঠিত করে। প্রাথমিক স্তরে, উচ্চ প্রাথমিক স্তরে গণিত শিক্ষা আমাদের সৃজনশীলমূলক সক্রিয়তা প্রদান করে। পূর্ব অভিজ্ঞতাকে আমরা যা শিখছি সেটা কোনো নতুন পরিস্থিতিতে প্রয়োগ করাটাকে আমরা বলি সৃষ্টিশীলতা। শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের ফলে তার মানসিক, সামাজিক, প্রক্ষোভিক, আধ্যাত্মিক ইত্যাদি দিকের বিকাশ ঘটে এবং সেই সমস্ত দিকের বিকাশের ফলে তার যে কোনো সমস্যাকে সমাধান করার ক্ষমতা গড়ে ওঠে। এই বিষয়টি হচ্ছে সৃজনমূলক সক্রিয়তার প্রধান অংশ। প্রশ্ন, প্রাথমিক স্তরে গণিত চর্চার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? প্রাথমিক স্তরে গণিত চর্চার প্রধান উদ্দেশ্যগুলি হলো: 1, শিক্ষার্থীদের গাণিতিক ভাষার সঙ্গে সঠিকভাবে পরিচয় করাতে হবে। 2, শিক্ষার্থীদের গাণিতিক ধারণাগুলির সঠিক উপলব্ধি, প্রক্রিয়াগুলির সঙ্গে পরিচিতি, সমস্যা সমাধানে সেগুলি যথাযথভাবে ব্যবহার করতে পারবে। এখানে আমরা কি প্রাথমিকে আমরা 1 থেকে 100 অবধি শিক্ষার্থীদের শেখাই, সংখ্যা চেনাই, সেই সাথে আমরা বিভিন্ন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি শেখাই, ভগ্নাংশ ইত্যাদি শেখাই। এগুলো আমাদেরকে এই বিষয়গুলির সঙ্গে তাদের পরিচয় ঘটাতে হবে এবং এইগুলির সমস্যা সমাধানে যাতে ব্যবহার করতে পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা দ্রুত, নির্ভুলভাবে সমাধান করতে পারা, গণিত চর্চার দ্বারা যুক্তিসম্মত চিন্তার সামর্থ্য অর্জন করা, তথ্য বিশ্লেষণ করা ও ওই তথ্য বিশ্লেষণের মাধ্যমে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগে সমস্যা সমাধান করতে পারা। 4 হচ্ছে গাণিতিক চর্চার দ্বারা যুক্তিসম্মত চিন্তন সামর্থ্য অর্জন করা, তথ্য বিশ্লেষণ করা এবং ওই তথ্য বিশ্লেষণের মাধ্যমে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগে সমস্যা সমাধান করতে পারা। 5, শিক্ষার্থী তার জীবনে নিজস্ব পারিবারিক এবং সামাজিক প্রয়োজনে গণিতকে ব্যবহার করতে পারবে। এটা ছিল 4 অথবা 3, যদি প্রশ্নটি আসে অবশ্যই তোমরা লিখতে পারবে। 5 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্যকে নির্ধারিত করতে গেলে কোন কোন বিষয়গুলির বিশেষ গুরুত্ব দেওয়া আবশ্যক? গণিত শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্যকে নির্ধারণ করতে গেলে প্রধানত 3টি দিকের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1, শিক্ষার্থী অর্থাৎ শিশুর মানসিক বিকাশ, পরিবেশ এবং পূর্বজ্ঞান অভিজ্ঞতা। 2, সাধারণ শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য। 3, গাণিতিক বিষয়বস্তুর ধারণা ও চিন্তনের বিকাশ প্রণালী। 6 নম্বর হচ্ছে, ইউনেস্কোর সহযোগিতায় ইন্টারন্যাশনাল ব্যুরো অফ এডুকেশন গণিত শিক্ষার মূল কয়েকটি উদ্দেশ্য স্থির করেছে, সেগুলি কী কী উল্লেখ করো? উত্তরে হচ্ছে, ইউনেস্কোর সহযোগিতায় ইন্টারন্যাশনাল ব্যুরো অফ এডুকেশন গণিত শিক্ষার মূলত 4টি উদ্দেশ্য স্থির করেছে। সেগুলি হলো: 1, শিক্ষামূলক উদ্দেশ্য,
সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্য, ব্যবহারিক শিক্ষামূলক উদ্দেশ্য এবং ভবিষ্যতের শিক্ষা প্রস্তুতির উদ্দেশ্য। শিক্ষামূলক উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে শিক্ষার সঙ্গে সংযুক্ত রাখা। শিক্ষার জন্য কী করতে হবে, আমাদের অনুশীলন আবশ্যক, সেই বিষয়টি ধারণা গুরুত্বপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ হওয়া খুব গুরুত্বপূর্ণ, তবে শিক্ষার্থী শিক্ষার অন্তর্ভুক্ত থাকবে। সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্য বলতেছে এই যে সমস্ত কিছু আমাদের আশেপাশে প্রকৃতি পরিবেশে আমরা যা কিছু দেখছি সেই সব কিছু একটি বিশেষ সূত্রে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। এই বিষয়টি বোঝার জন্য শিক্ষার্থীদের কী করতে হবে, সেই বিষয়টি সম্বন্ধে একটি বিশেষ জ্ঞান দিতে হবে এবং সেগুলি কি যে শৃঙ্খলা, অনুশীলন, বিকাশ সাধনের মধ্যে দিয়ে এটি প্রকাশিত হয়। এবং ব্যবহারিক উদ্দেশ্য হলো জীবনের সাধারণ কাজে, যেমন কোনো কিছু গোনা, ঘড়ি দেখা ইত্যাদি বিষয়ে ব্যবহারিক উদ্দেশ্য। এবং ভবিষ্যৎ শিক্ষা প্রস্তুতি হচ্ছে পরবর্তী জীবনে সে যে বিভিন্ন নতুনত্ব বৃত্তিগুলি গ্রহণ করবে, সেখানে গণিতের বিভিন্ন ব্যবহার আছে, সেই বিষয়টার সঙ্গে তাকে সম্পর্কযুক্ত করে দিতে হবে। 7 নম্বর প্রশ্ন, ভারত সরকারের শিক্ষা মন্ত্রক গণিত শিক্ষার যে উদ্দেশ্যগুলির কথা ব্যক্ত করেছেন সেগুলি সম্পর্কে লেখো। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক গণিত শিক্ষার যে উদ্দেশ্যগুলি ব্যক্ত করেছেন তা হলো প্রাত্যহিক জীবনে কর্ম সম্পাদনের অবিচ্ছেদ্য অঙ্গরূপে গণিতের নানাবিধ সমস্যা বুঝতে পারা ও যথার্থভাবে উপলব্ধি করা এবং নির্ভুলভাবে আত্মবিশ্বাসের সঙ্গে তার সমাধান করতে ক্ষমতা অর্জন করা। 2, শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সাধন করা, তাকে বিমূর্ত চিন্তনে সহযোগিতা করা এবং বিচার করা এবং যুক্তি প্রয়োগে শিক্ষা দেওয়া। 3 হচ্ছে উচ্চ স্তরে বিজ্ঞান ও গণিত শিক্ষা করতে গেলে যতটুকু ন্যূনতম গণিতের প্রয়োজন সেইটুকু শিক্ষা দেওয়া। এই ছিল প্রাথমিকের গণিত শিক্ষণের সাধারণ উদ্দেশ্যাবলী। 8 নম্বর প্রশ্ন কি বলছে, 1989 খ্রিস্টাব্দে মধ্যশিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মশালা হয়েছিল। সেই কর্মশালায় গৃহীত গণিত শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্যগুলি স্থির করা হয় সেগুলো আলোচনা করো। সেগুলি হলো 1, শিক্ষার্থীদের গাণিতিক ভাষার সঙ্গে পরিচিতি গড়ে তোলা। 2, গণিতের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধ জাগ্রত করা। 3, গণিত শিক্ষার্থীর চিন্তন সামর্থ্য অর্জন করা, বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। 4, শিক্ষার্থীদের গাণিতিক ধারণার সঠিক উপলব্ধি করানো, প্রক্রিয়াগুলির সাথে পরিচয়, সমস্যা সমাধানে সেগুলি যথার্থভাবে ব্যবহার করতে শেখানো এবং নিজেদের পারস্পরিক সামাজিক প্রয়োজনীয় সমস্যাগুলিকে গণিতের ভাষায় প্রকাশ করতে সহায়তা করা। 9 নম্বর প্রশ্ন, লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী? লক্ষ্য ও উদ্দেশ্যকে আমরা প্রায় সমার্থক হিসাবে মনে করলে উভয়ের মধ্যে অতি সূক্ষ্ম পার্থক্য বর্তমান। একটির জন্য অপরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক। প্রথমে বলছে লক্ষ্য পূরণের জন্য দীর্ঘ সময়ের দরকার হয়, আবার স্বল্প সময়ে এক একটি উদ্দেশ্য পূরণ করা হয়। লক্ষ্য হচ্ছে তোমার ধরো লক্ষ্য হচ্ছে প্রাথমিকের শিক্ষক হওয়া এবং সেই লক্ষ্য পূরণের জন্য অনেকগুলো উদ্দেশ্য তোমাকে কার্যকরী করতে হবে। প্রথমে তোমাকে ডিএলএড কোর্সটাকে ভালো করে পড়াশোনা করে সাফল্য অর্জন করতে হবে, তারপরে টেটের প্রশিক্ষণ নিতে হবে এবং টেট পাস করতে হবে এবং তারপরে যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউকে তোমাকে ক্র্যাক করতে হবে এবং তারপরে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। এতগুলো তোমাকে এগুলো হচ্ছে উদ্দেশ্য বা এই যে পথ, লক্ষ্য পূরণের এই যে পথ, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। হচ্ছে অনেকগুলি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয় লক্ষ্য বিশ্লেষণ করলে তার অঙ্গ হিসাবে আমরা উদ্দেশ্যকে দেখতে পাই। 3 হচ্ছে লক্ষ্য হলো ব্যাপকতর দীর্ঘায়িত, উদ্দেশ্যের অর্থ সুনির্দিষ্ট ও স্বল্প সীমায়িত। 4, শিক্ষার্থীর লক্ষ্য পৃথকভাবে পরিমাপ করা যায় না, শিক্ষার্থীর উদ্দেশ্য পরিমাপ করা যায়। লক্ষ্যগুলি সম্পূর্ণ স্পষ্ট ও সুনির্দিষ্ট নয়, উদ্দেশ্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষণ সামর্থ্য বলতে কী বোঝো? কোনো কিছুকে যথার্থভাবে করতে পারাকে আমরা সামর্থ্য বলে থাকি। পাঠদানকালে শিক্ষক শিক্ষিকা বিষয়ের নির্দিষ্ট কিছু সামর্থ্যগুলির উপর লক্ষ্য রেখে পাঠদান পরিচালন করেন। পাঠদান সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে কতগুলি সুনির্দিষ্ট আচরণগত পরিবর্তন প্রত্যাশা করেন, যেগুলি শিক্ষার্থীর আচরণে প্রকাশ পাবে, সে কথা সে বিষয়টিকে বুঝবে, জানবে, বিষয়টি সম্পর্কে ধারণা করতে পারবে, তুলনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, প্রয়োজনে হাতে কলমে সে করে দেখাতে পারবে। শিক্ষার্থীর মধ্যে এই সম্পর্কিত এই আচরণগুলি গড়ে ওঠা মানে শিক্ষণ সামর্থ্য। একেই আমরা কাম্য শিক্ষণ সামর্থ্য বলে থাকি। যখন শিক্ষার্থীকে কোনো বিষয় শেখানো হবে সেই বিষয়টি সম্পূর্ণ করার পর আমাদের প্রত্যাশা কী হবে, যে সে বিষয়টি সম্বন্ধে বুঝবে, জানবে এবং প্রয়োজনে সেটি ব্যাখ্যা করতে এবং হাতে কলমে করে দেখিয়ে আমাদেরকে বোঝাতে পারবে, তখনই সে সামর্থ্য অর্জন করছে বা শিখেছে বলে আমরা ধরে নেব। কাম্য শিক্ষণ সামর্থ্যকে 4 ভাগে ভাগ করা যায়: জ্ঞানমূলক সামর্থ্য, বোধমূলক সামর্থ্য, প্রয়োগমূলক সামর্থ্য এবং দক্ষতামূলক সামর্থ্য। 11 নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক শিক্ষণ সামর্থ্য বলতে কী বোঝায়? কোনো পাঠ্যাংশের সংজ্ঞা, বৈশিষ্ট্য, তথ্য, প্রতীক, চিহ্ন, সূত্র সে বিষয়ে শ্রেণীবিভাগ, বিভিন্ন পদ, প্রক্রিয়া, ঘটনা ইত্যাদিকে স্মরণ করতে পারে বা চিনতে পারাকে জ্ঞানমূলক সামর্থ্য বলে থাকে। যখন আমরা কাকে বলে, তার কতগুলো ভাগ আছে, কী সূত্র ব্যবহার করব, এইগুলো যখন শিক্ষার্থী আমাদের পাঠদানের পর বলতে পারবে, তখন তার জ্ঞানমূলক স্তরটি সে পার করেছে, তার মানে জ্ঞানমূলক শিক্ষণ সামর্থ্য হয়েছে। 12 নম্বর প্রশ্ন বোধমূলক শিক্ষণ সামর্থ্য বলতে কী বোঝো? জ্ঞানমূলক শিক্ষণ সামর্থ্যের উপর ভিত্তি করে চিন্তা করে শনাক্ত করতে পারবে, পারস্পরিক মিল অমিল খুঁজে বের করতে পারবে, তুলনা করতে পারবে, পার্থক্য করতে পারবে, সম্পর্ক নিরূপণ করতে পারবে, তখন তাকে কারণ বিশ্লেষণ করতে পারবে, সমস্যা নির্বাচন সমাধান করতে পারবে এবং সেই বিষয় সম্পর্কে অতি সহজে ব্যাখ্যা করতে পারবে। এই যে কোনো কিছু বুঝে সেটা করতে হবে, তখন সেটাকে আমরা বোধমূলক শিক্ষণ সামর্থ্য বলবো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক সামর্থ্য বলতে কী বোঝায়? বোধমূলক এবং জ্ঞানমূলক দুই সামর্থ্যের উপর ভিত্তি করে যখন নতুন ক্ষেত্রে তা ব্যবহার করতে পারে শিক্ষার্থী, নতুন সমস্যার সমাধান করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তখনই তাকে প্রয়োগমূলক সামর্থ্য বলা হয়। যেমন আলোচিত পাঠের সঙ্গে সমন্বয়যুক্ত পাঠ্য বহির্ভূত বিষয়গুলি সম্পর্কে বিশ্লেষণ করতে পারা, পরীক্ষা বা পর্যবেক্ষণমূলক কোনো তথ্য থেকে সঠিক ধারণা নির্ধারণ করতে পারা,
পাঠের সঙ্গে সম্পর্কিত পাঠ্য বহির্ভূত কোনো সমস্যা তৈরি করতে পারাকে প্রয়োগমূলক সামর্থ্য বলে থাকি। যখন সে কোনো একটা বিষয় শিখলো এবং তাকে সেই সমজাতীয় কোনো সমস্যা দেওয়া হলো এবং সেই বিষয়ের শেখাটা যা শিখেছে তার শিক্ষণটা সম্পন্ন হয়েছে, সেই শিক্ষণটার উপর ভিত্তি করে এই সমস্যাটিকে যখন সে সমাধান করে দেবে, কারণ প্রতিকার খুঁজে বার করতে পারবে, সমাধান খুঁজে বার করতে পারবে, তখন তার প্রয়োগমূলক শিক্ষণ সামর্থ্য ঘটেছে বলে আমরা ধরে নেব। 14 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষতামূলক শিক্ষণ সামর্থ্য বলতে কী বোঝায়? জ্ঞান বোধ প্রয়োগ সামর্থ্যের বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থী কোনো কিছুকে হাতে কলমে করতে সামর্থ্য হয়, তখন তাকে দক্ষতামূলক শিক্ষণ সামর্থ্য বলা হয়। যেমন পাঠ্য বিষয়ে কোনো ছবি নিখুঁতভাবে আঁকতে পারা, কোনো শব্দকে সঠিকভাবে উচ্চারণ করে ও স্পষ্ট শুদ্ধভাবে বলতে পারা, সেই বিষয় সম্পর্কে বিভিন্ন চার্ট মডেল তৈরি করতে পারে, সেই বিষয়টিকে যথার্থভাবে লিখে বুঝিয়ে দিতে পারে ইত্যাদি হচ্ছে দক্ষতামূলক সামর্থ্য। এই ছিল আমাদের গণিত বিষয় থেকে 14টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের, যেগুলো আমরা এখানে উল্লেখ করলাম। এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন আলোচনা করে ফেলেছি। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো 2, 3, 4 এবং 7 প্রত্যেকটিতে খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় থেকে চাইল্ড স্টাডিজ বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং ইভিএস এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে চাইল্ড স্টাডি ও বেঙ্গলি প্রতিটি সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের 10টি করে প্রশ্ন উল্লেখ করে ফেলেছি। তোমরা অবশ্যই সেগুলো চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে, অবশ্যই সেগুলো দেখে নেবে। সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করার জন্য আরও ক্লাস ধারাবাহিকভাবে আসতে থাকবে। অবশ্যই এগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।